খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আহাত সুগন্ধি কণ্ঠে বলল, না। সুমি আগ্রহ নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই আহাত বলল, বিয়ে কবে হলো? আমার বিশ্বাস হচ্ছে না। নিহিতা, চালাকি করছো না তো? নিহিতা ভীত চোখে তাকালো, পর মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিল সুমির দিকে। কি উত্তর দিবে বুঝতে পারছে না। সুমি ব্যাপারটা আঁচ করে কৌশলে ফিসফিসিয়ে বলল, শুধু একবার বল বিয়ে হয়ে গেছে, উনি বিশ্বাস করে নেবেন। নিহিতার অসহায় চোখ দুটো জ্বলে উঠল, মুখের ভাব কঠিন হয়ে আসলো। সুমি ভয় পেয়ে যায়, বুঝতে পারে এত বড় মিথ্যা কথা নিহিতা বলবে না, জীবন চলে গেলেও না। বড় ছোট কি কোনো ধরনের মিথ্যা সহ্য করতে পারে না নিহিতা। সুমি মেকি হাসলো। আহাতকে কিছু বলার জন্য উদ্যত হলে সে চট করে বলল, তুমি চুপ করো, আমি নিহিতার মুখ থেকে শুনতে চাই। নিহিতার দিকে আরেক পা এগিয়ে জিজ্ঞেস করলো, নিহিতা, তুমি কি সত্যিই বিবাহিত? নিহিতা চোখ নামিয়ে ফেললো, এক কদম পিছিয়ে গেল। আহাত পূর্বের প্রশ্নটাই আরো একবার করলো। নিহিতা তখনও চুপ। সুমি দুজনের দিকে ঘন ঘন চোখ ফেলে আশ্রয় নিল মাহাদির কাছে। আচমকা তার কাজ ঘেঁষে এসে কানে কানে বলল, আমার বান্ধবীকে বাঁচান প্লিজ। মাহাদি সুমির দিকে তাকালো। তার উপস্থিতিতে এত কিছু ঘটে যাচ্ছে, অথচ সে নির্বাক। সুমি অনুরোধের সুরে বলল, এক মুহূর্তের জন্য স্বীকার করে নিন নিহিতা আপনার স্ত্রী, তাহলে মেয়েটা বেঁচে যাবে, সাহায্য করুন। মাহাদির ভ্রুর মাঝে ভাঁজ পড়ল। সরু চোখে চেয়ে আছে সুমির দিকে। পুরো ব্যাপারটা এখনো তার মাথায় ঢুকেনি। শুরু থেকেই বোঝার চেষ্টা করছিল, পারছিল না। এতক্ষণে উপলব্ধি করলো নিহিতা সত্যিই বিপদে। আহাদ আরো এক ধাপ সামনে এগিয়ে যেতে চাইলেই মাহাদি দুজনের মাঝে চলে এলো। নিহিতাকে আড়াল করে বলিষ্ঠ কণ্ঠে বলল, ফিরে যাও ছোট ভাই। আহাদ গরম চোখে তাকালো। মাহাদি স্মিত হাসলো, বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ছোট ভাই। এতক্ষণ চুপ ছিলাম বলে এখনো থাকবো এটা বোকামো। আমি শুধু নিহিতাকে বোঝার চেষ্টা করছিলাম। আহাদের গরম চাউনি শীতল হয়ে আসলো। কাতর স্বরে জিজ্ঞেস করলো, সত্যি নিহিতার বিয়ে হয়ে গেছে? এ পর্যায়ে এগিয়ে আসলো সুমি, বলল, এখনো বিশ্বাস হচ্ছে না আপনার? বিয়ে না হলে কি নিহিতাকে এভাবে আগলে রাখতেন উনি? আহাদ আহত চোখে তাকায় সুমির দিকে, নিহিতার দিকেও। চলে যাওয়ার পূর্বে মাহাদির উদ্দেশ্য বলল, দোয়া করি আপনারা যেন সুখী হন। আহাদ চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল সুমি। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কয়েকবার আনন্দে গলে যাওয়া কণ্ঠে ধন্যবাদ দেয় মাহাদিকে। মাহাদি সবকিছু উপেক্ষা করে নিহিতাকে বলল, এখন বাড়ি যাবে তো? নিহিতা মাথা তুলল না। ঝুঁকা অবস্থায় মাথা উপর নিচ নেড়ে হ্যাঁ বুঝালো। মাহাদি বলল, চলো তোমাকে রিকশায় তুলে দিই। নিহিতা নিঃশব্দে মাহাদিকে অনুসরণ করছিল। পেছন থেকে সুমি দৌড়ে এসে বলল, আমিও যাব। নিহিতারা রিকশায় বসলে মাহাদি হুড তুলে দেয়। নিহিতার ছড়িয়ে পড়া বোরকার অংশটা ভেতরে ঢুকিয়ে দেয়। রিকশাওয়ালার হাতে ভাড়ার সাথে অতিরিক্ত টাকা দিয়ে বলল, চাচা তাড়াহুড়ো করবেন না, ধীরে যাবেন। রিকশাওয়ালা হেসে মাথা নেড়ে রিকশা ছাড়ে। নিহিতারা চোখের আড়াল হতে সে এবার কণ্ঠ পাওয়া গেল, আরে নাইরা ভাবি চলে গেল নাকি? পরিচয় করিয়ে দিবি না? মাহাদি তাৎক্ষণিক বলল, ওটা তোর ভাবি না, তাহলে? ভাবির বোন। শিহাব খানিকটা উদাস হলো, সহসা বলল, সেই পিচ্চিটার? মাহাদি উত্তর দিল না, প্রসঙ্গ পাল্টে বলল, চল কোথাও বসি, তোকে অনেক কিছু বলার আছে। শিহাবও আর কথা বাড়ালো না, বন্ধুর পাশাপাশি হাঁটা ধরে। কয়েক কদম এগুলো খেয়াল করলো মাহাদি মুচকি হাসছে। শিহাব অবাক হলো, কৌতূহল প্রকাশ করে শুধালো, হাসছিস কেন? মাহাদি বন্ধুর দিকে তাকালো, উত্তর দেওয়ার বদলে আবারও হেসে উঠল। শিহাব হাঁটা থামিয়ে বলল, কি হয়েছে বলবি? পাশের চায়ের দোকানের বেঞ্চে বসলো মাহাদি। শিহাবকে বসার জন্য ইশারা করে বলল, নারের সাথে দেখা করতে এসে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, গণধোলাই খাওয়ার মতো অবস্থা। কিন্তু আশ্চর্যের বিষয়ে মার পিঠে পড়ার আগে কেউ একজন বললো আমি নায়রার স্বামী, ব্যাস বেঁচে গেলাম। নাইরা তোর বউ হলে তুই তো তার স্বামী হোস, এতে আশ্চর্যের কি হলো? তখন আমাদের বিয়ে তো দূর, পরিচয় হয়নি। শিহাব বিস্ময় নিয়ে বলল, বলিস কি, বিয়ের আগেই স্বামী বানিয়ে নিয়েছে? হ্যাঁ, অবশ্য সেই ঘটনার জন্যই আজ আমি সত্যি নায়রার স্বামী। বুঝিনি, খুলে বল। মাহাদির কথার ফাঁকে চায়ের কথা বলেছিল। চা চলে আসতে হাতে নিয়ে বলল, একে তো বিশ্রী ঝামেলা বাঁধিয়ে ফেলেছিলাম, তার মধ্যে শখানেক লোকের সামনে অপমান বোধ করছিলাম। এইসব থেকে রেহে পেতে ঢাকা ফেরার জন্য বাসে উঠলাম। সিটে বসতেই আমার কি যেন হলো,
কি হলো? জানি না, শুধু মনে হচ্ছিল আমি যাকে খুঁজছিলাম স্যার অপেক্ষায় ছিলাম তাকে ফেলে চলে যাচ্ছি। মুহূর্তে নিজেকে অসহায় লাগলো, নিঃসঙ্গতা চেপে ধরলো। জোর করেও সিটে বসে থাকতে পারলাম না। এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। ফুলবাড়ি মাটির স্পর্শ করতে ইনার মুখটা মনে পড়ল। বুঝতে পারলাম ইনি আমার সেই খুঁজে ফেরা অদৃশ্য টান। শিহাব বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, তারপর আর কি, বাসে ফোন দিয়ে জানালাম আমি বিয়ে করব, মেয়ে ঠিক হয়ে গেছে, তোমরা চলে এসো। বিয়ে হয়ে গেল? মাহাদি চায়ে চুমুক দিল, কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়েছে, কিন্তু আমি যত সহজে বলছি তত সহজে হয়নি। তাহলে কঠিন করে বল। অন্য একদিন বলবো, মনকে রেখে এসেছি, ও আবার বাবাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। মাহাদি চায়ের বিল মিটিয়ে বলল, মনের সাথে দেখা করবি নাকি ফিরে যাবি? শিহাব উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। মাহাদির সঙ্গে হাঁটা ধরে রিকশায় উঠতেই হঠাৎ মনে পড়ল মাহাদির হাসির কারণটা জানা হয়নি। সে আগের প্রশ্নটা করতে মাহাদি বলল, আজ আবারও বিয়ে ছাড়াই একজনের স্বামী হয়ে গেছি। শিহাব চোখ বড় করে বলল, কার? নিহিতার। শিহাব মজার ছলে বলল, তাহলে কি মাহাদি সেই কি জানি হলো ঘটনাটা আবার ঘটতে যাচ্ছে? মাহাদি রাগ চোখে তাকালো, শক্ত স্বরে স্পষ্ট করে বলল, নিহিতা নায়রার বোন, মানে আমারও বোন। কথাটা বলেই রিকশা থামালো মাহাদি। শিহাবকে জোরপূর্বক নামিয়ে দিয়ে বলল, একসময় নায়রা আমার রাগকে ভয় পেত, এখন আমি আমার রাগকে ভয় পাই। মনের সাথে দেখা করতে অন্যদিন আসিস। ওই ছেলেটার কাছে আহাত তো কিছুই না, তার কথা বলার ধরন দেখেছিস? শান্ত অথচ ধীর। সুমির কার কথা বলছে বুঝতে না পেরে নিহিতা বলল, কোন ছেলে? কোন ছেলে আবার? তোর স্বামীর অভিনয় করলো যে সে। ও, নিহিতার ওহ শব্দটাকে উড়িয়ে দিয়ে সুমি বলতে শুরু করলো, কি সুন্দর অভিনয় করলো, আহাদের কাছ থেকে তোকে বাঁচিয়ে নিল, আবার রিকশায় তুলে রিকশাওয়ালাকে কেমন সাবধান করলো, খেয়াল করেছিস? রিকশার হুডটাও তো তুলে দিল। নিহিতা, তুই শুধু একটু ভাব, একটু অভিনয় করতে বলেছি বলে এতটা। যদি সত্যি স্বামী হতো তাহলে কেমন হতো? আমার তো ওই মেয়ের উপর হিংসে হচ্ছে। কোন মেয়ে? আরে যে মেয়ে ওই ছেলেটাকে স্বামী হিসেবে পাবে। নিহিতা এবার বিরক্ত হলো, খানিকটা বিরক্ত ঝেড়েই বলল, কি তখন থেকে ছেলে ছেলে করছিস? ওনার নাম মাহাদি। সুমি আশ্চর্য হয়ে বলল, তার নাম তুই কি করে জানলি? চিনিস নাকি? নিহিতা সুমির দিক থেকে চোখ সরিয়ে নিল, অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ, উনি নায়রা আপুর স্বামী। সুমি বিস্মিত হলো, পর মুহূর্তে বিদ্রুপ করে বলল, নায়রা আপুর স্বামী মানে তোর দুলা ভাই? সরাসরি বললে হয় উনি আমার দুলা ভাই, তা না করে একবার নাম ধরে বলছিস আর একবার নায়রা আপুর স্বামী বলছিস কেন? কি কেন? সহজ পরিচয়কে কঠিন পরিচয় কেন বানাচ্ছিস? মানছি এখনকার দিনে বোনের স্বামীকে দুলাভাই ডাকার চলটা উঠে যাচ্ছে, তাই বলে ওভাবে পরিচয় দিবি? মেহেদি ভাই তো বলতেই পারতি। খেয়াল করিনি। খেয়াল করিসনি নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ। সুমির সন্দেহ মাখা প্রশ্নে খানিকটা ঘাবড়ে গেল নিহিতা, শুকনো গলায় জিজ্ঞেস করলো, অন্য কিছু বলতে? সুমি সরাসরি বলল, বোনের স্বামীকে নিজের স্বামী বানানোর মতলব নাকি? নিহিতা নাক মুখ কুঁচকে ফেলল, পরক্ষণে দৃঢ় স্বরে বলল, এমন কুৎসিত চিন্তা ভাবনা যেন আমার শত্রুরও মনেও না আসে। নায়রা রুমটাও এইভাবেই গুছিয়ে দিতেন, তাই না বাবা? মাহাদির কণ্ঠস্বরে এরশাদ রহমান পেছনে তাকালো, তার হাতে বিছানার চাদর। মন একটু দূরে কাঠের চেয়ারে বসে নানার কার্যকলাপ দেখছিল। বাবাকে দেখেই ছুটে এলো, তার চোখে মুখে দারুণ উচ্ছ্বাস। এরশাদ রহমান চোখ ফিরিয়ে বিছানার চাদর পাতায় ব্যস্ত হলেন, বালিশের নতুন কাভার লাগিয়ে বললেন, ঘরটা অনেকদিন বন্ধ ছিল তাই পরিষ্কার করে দিলাম। মাহাদি ছেলেকে কোলে তুলে নিল, ভেতরে ঢুকে বলল, নায়রার প্রশংসা সবটা জুড়েই আপনি থাকতেন। মাঝে মাঝে কিন্তু আমার খুব হিংসে হতো, রাগ হতো। আপনি সাজার চেষ্টা করতাম। একদিন নায়রা খুব জ্বর হলো, ডাক্তার দেখালাম, ওষুধ খাওয়ালাম, লাভ হলো না। শরীরে তাপমাত্রা কমার বদলে বেড়ে গেল, বিছানা ছেড়ে দাঁড়ানোর মতো শক্তিও নেই। সেই অবস্থায় সে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু খুঁজছে। আমার তো খুব রাগ হলো, খানিকটা বকাঝকা করে নিজেই ঝাড়ু হাতে নিলাম, তাকে দেখিয়ে ঘর ঝাড় দিলাম, বাসন ধুলাম, ভাত রান্না করলাম, ডিম ভাজলাম। সব শেষে যখন তার সামনে গিয়ে বসলাম, সে হেসে ফেললো। যে মেয়ে জ্বরে ভুগে চোখের পাতা ফেলতেও কষ্ট পাচ্ছে, সে মেয়ে আমাকে দেখে হাসছে আর বলছে, তুমি চাইলেই কি আমার বাবার মতো হতে পারবে? তাহলে তো আমি বিছানায় পড়ে থাকতাম না। তিনি আমার কপাল
ছুঁয়ে দিলেই জ্বর হারিয়ে যেত। বাবা, আপনি কি বুঝতে পারছেন সে সময় আমি কত দুঃখ পেয়েছিলাম? এরশাদ রহমান কিছু বললেন না, নিঃশব্দে দরজার দিকে এগোলেন। হঠাৎ কি হলো, মাহাদির কাছে এসে দাঁড়ালেন। তার মুখে নরম চাউনি ফেলে কাঁধে হাত রাখলেন, বিগলিত কণ্ঠে বললেন, আমার কাছে প্রথমবারের মতো কিছু চেয়েছে না, সেটা তুমি দিয়েছিলামও, কিন্তু কেন জানি মন থেকে মেনে নিতে পারলাম না, খুশিও হতে পারলাম না, অথচ প্রার্থনায় সর্বক্ষণ চাইতাম মেয়েটা ভালো থাকুক, সুখে থাকুক। তাহলে কেন একবারের জন্য কথা বলেননি আমার সাথে? কেন একবারের জন্য দেখতে যাননি তাকে? নারে যে খুব করে চাইতো তার নিজের হাতে সাজানো সংসারে আপনি একবার আসুন, তার হাতে বানানো চা খেতে খেতে ভুল সংশোধন করে দিন, অথবা প্রশংসায় ভরিয়ে দিন। এরশাদ রহমান সাথে সাথে কিছু বলতে পারলেন না। তার কণ্ঠস্বর ভার হয়ে আসছে, চোখের চাউনি ঝাপসা হচ্ছে। মুহূর্তকাল শেষে কিছু একটা বলতে চাইলেন, তখনই অন্য কারো কণ্ঠস্বর, তুমিও তো কথা বলতে আসোনি। নায়রা নিশ্চয়ই এটাও চাইতো তুমি এ বাড়ি আসো, তার বাবার সাথে মনোমালিন্য ভেঙে পাশাপাশি বসে চা খাও। মাহাদির চকিত দৃষ্টি পড়ল দরজার দিকে। নায়রার মা আসমা রহমান দাঁড়িয়ে আছেন, হাতে ট্রে, তাতে চা ও বিস্কুট সাজানো। স্বামীর জরুরি কল পেয়ে হাসপাতাল থেকে ফিরতে বাধ্য হয়েছিলেন আসমা বেগম। এসেই সাংসারিক কাজ শেষে সন্ধ্যার নাস্তা সাজিয়ে আনলেন। স্বামী ও মেয়ের জামাইয়ের সামনে নাস্তা রেখে স্বামীর উদ্দেশ্যে বললেন, আপনারা দুজনেই আমার নায়রাকে সর্বোচ্চ ভালোবেসেছেন, কিন্তু তাকে সুখী করতে পারেননি, তার শেষ ইচ্ছেটা পূরণ করতে পারেননি, শেষ হাসিটাও উপহার দিতে পারেননি। কথাটা বলেই শাড়ির আঁচল চেপে ধরলেন মুখে। চোখের পানি গালে গড়িয়ে পড়ার পূর্বেই সেখান থেকে প্রস্থান করলেন। বিশ্ববিদ্যালয়ে যাবে না ভেবেও পরের দিন ঠিক হাজির হলো নিহিতা। গেট ছেড়ে মাঠ পার হতে পারল না, তার আগেই সুমি সামনে এসে দাঁড়ালো। তার পিছু পিছু এসে দাঁড়ালো সানোয়ার আর সেতু। নিহিতা সকলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে নাদিম বলল, আজ ক্লাস করতে হবে না। কেন? সারপ্রাইজ পার্টি প্ল্যান করা হবে, তাই অনেক কিছু করার আছে। সারপ্রাইজ পার্টি কিসের? এবার কথা বলল সুমি। কাল সানোয়ারের জন্মদিন। নিহিতা, আমার জন্মদিনে তোকে পাইনি, এবার কিন্তু থাকতেই হবে, তোর কোনো কথা শুনবো না। নিহিতা কিছু একটা বলতে চাইলো, তার আগেই সেতু বলল, মুখ বন্ধ, চুপচাপ আমাদের সাথে চল। নিহিতার ক্লাস করা হলো না। সুমি সেতু জোর করে তাকে নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। প্রায় ঘন্টাখানেক পর মার্কেট থেকে বের হয়ে নিহিতা মুখ খুলল, তোরা কিন্তু অযথাই জোর করছিস। আমি এসবে থাকতে পারবো না, আমার বাবা এগুলো পছন্দ করে না, আমিও না। আঙ্কেলকে বলতে যাচ্ছে কে? নিহিতা কিছুটা অবাক হয়ে বলল, বাবাকে বলবো না। জন্মদিনের কথা বলবি না, অন্য কিছু বলিস। সুমি কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, উর্মির মতো তুইও বলবি, আমার বাসায় আসবি, রাতে থাকবি। পূর্বের কথা শুনে নিহিতার চোখ মুখে লাবণ্য ছড়ালো। 2 দিন ধরে মেয়েটার সাথে যোগাযোগ নেই, এই সুযোগে দেখা তো হবে। নিহিতা খানিকটা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, উর্মি ও আসবে? তো আসবে না, ও কি তোর মতো? নিহিতা সুমির প্রশ্ন এড়িয়ে জিজ্ঞেস করলো, এখন কোথায় আছে দেখতে পাচ্ছি না যে? সানোয়ারকে নিয়ে কোথাও একটা গেছে, ও আমাদের সাথে থাকলে সারপ্রাইজটা তো মাটিই হয়ে যাবে। নিহিতা চুপ হয়ে গেল। উর্মির সাথে দেখা করার জন্য মন যেমন ছটফট করছে, তেমন ধর্মীয় শিক্ষা বোধও জেগে উঠছে। তুই কি এখনই নাদিমের সাথে যাবি নাকি সন্ধ্যার দিকে আসবি? সুমির প্রশ্নের পিঠে প্রশ্ন করলো নিহিতা। নাদিমের সাথে যাব কেন? ওর বাসা চিনতে, তুই তো নাদিমের বাসা চিনিস না। সুমি বিরক্ত হয়ে বলল, বার্থডে পার্টি ওদের বাসায় হবে তাই। মুহূর্তে নিহিতার দুর্বল মন সবল হয়ে উঠল। সবকিছু ভুলে শক্ত স্বরে বলল, অসম্ভব, তোরা বাসায় হলে একটা কথা ছিল, নাদিমের বাসায় হলে কিভাবে যাব? শুনেছি ও এখানে চাচার সাথে থাকে, তার মধ্যে চাচি জীবিত নেই। তোর চাচিকে দিয়ে কি কাজ? আমার কোনো কাজ নেই, যে বাসায় মহিলা মানুষ নেই সে বাসায় যাওয়াই উচিত না। আর তুই বলছিস রাতে ওখানে থাকতে, তোদের কি মাথা নষ্ট হয়ে গেছে? পাশ থেকে সেতু বলল, মহিলা নেই দেখেই নাদিমের বাসা ঠিক করা হয়েছে। মহিলারা থাকলে অনেক ঝামেলা, কোনো কিছু ঠিক মতো করা যায় না, সারাক্ষণ নজর রাখে আর শাসায়। আমাদের ভালোর জন্যই করেন। একজন মেয়েই জানেন তার মেয়ের বিপদ সীমা সম্পর্কে। সেতু মুখ বাঁকালো। নাদিম বিরক্তে অন্যদিকে চলে গেল। সুমি ধৈর্য ধরে কঠিন সুরে বলল, আর একটা কথাও না, তুই এখনই আঙ্কেলকে কল দিয়ে বল আজ বাড়ি ফিরছিস না, ব্যাস আমার সাথে থাকবি। নিহিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে সুমি নিজেই কল ঢুকিয়ে বলল, ঠিক আছে, তোর বলতেই হবে না, আমিই বলছি।
নিহিতা দ্রুত ফোন কেড়ে নিল। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর নিহিতা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলবো, তিনি যদি অনুমতি দেন আসবো। কিন্তু হ্যাঁ, মিথ্যে নয়, সত্য বলে। আমি চাই তোদেরকে খুশি করতে, কিন্তু আল্লাহকে অখুশি করে নয়, পাপ করে নয়। মাহাদির কথা মতো পরের দিনই শিহাব মনের সাথে দেখা করতে এলো। অনেক কথাবার্তা শেষে বলল, সবই বললি, কিন্তু নাইরা ভাবি কেন বাবার নাম্বারটা দিয়েছে সেটা বললি না। কথাটা সহজ মনে বলে ভয় পেয়ে গেল শিহাব। বন্ধুর চোখ মুখের ভাব পাল্টে গেছে। কাঠিন্য চেহারার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। একটু দূরে সরে বলল, বলতে হবে না, কিছু বলতে হবে না, আমি আজ উঠি। মাহাদি শিহাবের শার্ট টেনে ধরল, জোর করে বিছানায় বসিয়ে বলল, আমার বউ তোর ভাবি। ভাবি মানে ভাবি, শুধু ভাবি বলবি, ফের জন্য নাম ধরে বলতে শুনি না। শিহাব আড়ষ্ট ভঙ্গিতে মাথা একপাশ কাত করল। সে ভেবেছিল অন্য কিছু, এখন বুঝলো ভাবির আগে নাম উচ্চারণ করার জন্য রেগে গেছে। এবার শিহাবের প্রশ্নের উত্তর দিল মাহাদি। সেদিন তাড়াহুড়ো টিকিট ছাড়াই ট্রেনে উঠেছে সুবিধার জন্য। উনি কখনো নামাজ কাজা করেন না, গাড়িতে থাকা অবস্থাতেও পড়েন। নামাজ পড়ার সময় যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য। এছাড়া আরো অনেক কারণ থাকতে পারে। সেদিন নাইরার বাবাও ঢাকা থেকে যাচ্ছিলেন, আর নাইরা জানতো তার বাবার কাছে দুটো টিকিট আছে, সেজন্য হয়তো সাহায্য করতে চেয়েছিল। শিহাব প্রথমে ভালো মতো বুঝতে পারল না, পরেক্ষণে সব কিছু নিজের মতো গুছিয়ে নিল। ঘরের আলো নিভে যাওয়ার পর বারবার মোবাইলে আলো জ্বেলে সময় দেখছেন এরশাদ রহমান। 12টা পার হতে নিহিতার নাম্বারে কল দিলেন। দুপুরে খাওয়ার সময় নিহিতার জন্মদিনে যাওয়ার অনুমতি চেয়েছিল। তিনি যাওয়ার অনুমতি দিলেও থাকার অনুমতি দেননি। বলেছিলেন তাদের আনন্দ উল্লাস কমে আসলে যেন বাবাকে কল দেয়, যত রাতই হোক তিনি গিয়ে নিয়ে আসবেন। প্রথমবার কল হয়ে কেটে গেল, আবার কল দিলেন এরশাদ রহমান। দ্বিতীয়বারে ফোন বন্ধ আসতে তার ভেতরটা কেমন করে উঠল, যেন কোনো মাংসাশী প্রাণী তার কলিজাটায় কামড়ে ধরেছে। তিনি তাৎক্ষণিক পাঞ্জাবি পরে বাইরে বের হলেন। স্ত্রী পিছু ডাকের তোয়াক্কা করলেন না। বারান্দা পার হয়ে উঠানে পা রাখতেই মাহাদি ডেকে উঠল, বাবা। এরশাদ রহমান চমকে উঠলেন, কিছুটা ভয়ও পেলেন বোধ হয়। উত্তর দেওয়ার পূর্বে মাহাদি নিকটে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, এত রাতে কোথায় যাচ্ছেন? এরশাদ রহমান তখনও নিজেকে ধাতস্থ করতে পারেননি। আরো কিছুক্ষণ সময় পর দুর্বল স্বরে বললেন, নিহিতাকে আনতে। মাহাদি বিস্মিত, পরক্ষণে উদ্গ্রীব হয়ে জানতে চাইল, নিহিতা কোথায় গেছে? এরশাদ রহমান বড্ড তাড়াহুড়োয় থাকলেও মাহাদির প্রশ্ন এড়িয়ে যেতে পারলেন না। দুশ্চিন্তা ছড়িয়ে পড়া বদনে সবটা খুলে বললেন। মাহাদির সাথে সাথে বলল, আপনার যেতে হবে না, আমি যাচ্ছি, ঠিকানা দেন। এরশাদ রহমান সংশয় চোখে তাকালেন। ভ্রুজোড়ার মাঝে ভাঁজ পড়ল। চোখের চাউনিতে অনাস্থা ফুটে উঠতেই মাহাদি বলল, এইভাবে তাকাচ্ছেন কেন? আপনার মতো ধর্মপ্রাণ না হলেও চরিত্রের কোনো দাগ নেই। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখেন। এরশাদ রহমানের তাকানোর ভঙ্গি পাল্টালো না। মাহাদি দৃঢ় স্বরে বলল, অন্য চোখে যদি তাকিয়ে থাকি সেটা আপনার মেয়ে নায়রার উপর, তাও 7 দিনের মাথায় বিয়ে করেছে। অবশ্য আপনি রাজি থাকলে দ্বিতীয় দিনই হয়ে যেত। এরশাদ রহমানের ভ্রুযুগলের মধ্যখানে ভাঁজ আরো ঘন হলে মাহাদির স্বর নরম হয়ে গেল। অন্যদিকে তাকিয়ে বলল, বিশ্বাস না হলে আর কি করার, যাই ঘুমাই। মাহাদির কথা শেষে নিজের রুমের দিকে পা বাড়ায়। এক পা ছেড়ে আরেক পা ফেলতে এরশাদ রহমান বললেন, আমি করিমকে ঠিকানা বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে যাবে। মাহাদি থামলো, ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলো, করিমকে? আমাদের গায়ের ছেলে, রিক্সা চালায়। এত রাতে রিক্সা ভ্যান কিছুই পাবে না, হেঁটে যাওয়ার সময় নেই। মাহাদিকে নিয়ে গেটের সামনে দাঁড়াতেই রিক্সা চলে এলো। তাকে রিক্সায় তুলে দিয়ে ফোনে নিহিতার নাম্বারটাও তুলে নিলেন এরশাদ রহমান। কেক কাটার আগেই নাচ গানের আসর জমেছিল নাদিমদের বাসায়। নিহিতা সবকিছু এড়িয়ে বারবার উর্মির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছিল। কোনোভাবেই কথা বলার সুযোগ করে উঠতে পারেনি। নিহিতা যতবারই কথা বলার চেষ্টা করেছে ততবারই সে মুখ ফিরিয়ে নিয়েছে। অপমান বোধটুকু ছুঁড়ে ফেলে আবারও যখন উর্মির সাথে কথা বলতে চাইল, তখনই ইমনের আগমন ঘটল। মুহূর্তেই গা গুলিয়ে উঠল নিহিতার। ঘৃণ্য দৃষ্টি ছুঁড়ে সবার থেকে আলাদা হয়ে রুমের কোণে গিয়ে বসলো। সেখান থেকে অবাক হয়ে দেখলো তার অন্যান্য বান্ধবীরা কি সুন্দরভাবে ইমনকে বরণ করছে। তাদের সহজ ব্যবহারে বুঝে গেল ইমনকে আগে থেকে চেনে। এখানে আসার দাওয়াতও তারাই দিয়েছে। কেক কাটা শেষ হতেই ইমন নিয়ে পাশের রুমে ঢুকে গেল উর্মি। ভেতর থেকে ছিটকানি তোলার শব্দে নিহিতার ভেতরটাও কেঁপে উঠল। অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। তার সেই চাহনির অর্থ কেউ বুঝলো না। সকলকে ফেলে নিহিতাই দরজায় টোকা দিল। অসহায় কণ্ঠে ডাকলো, উর্মি।
ভেতর থেকে উত্তর আসার পূর্বে তাকে টেনে সরিয়ে নিল সেতু। সকলের মাঝে নিয়ে হাতে একটা কাঁচের গ্লাস তুলে দিয়ে বলল, এটা খা। নিহিতার চক্ষুদয় তখনও উর্মিদের দরজার দিকে নিবদ্ধ। চুম্বকের মতো লেগে থাকা সেই দৃষ্টি ফিরিয়ে আনতে বাধ্য হলো এক অপরিচিত পুরুষ কণ্ঠে। মুখত কাপড় বাঁধিছিলে কেঙ্কা করে খাবো। নিহিতা চমকে তাকালো মানুষটির দিকে। মোটামুটি গড়নের মানুষটার বয়স 40-এর কাছাকাছি। পরনের শার্টের উপরে দুটো বোতাম খোলা, বুক পকেটে ভারী কিছু থাকায় শার্টের কলার একদিকে হেলে গিয়ে কাঁধের এক অংশ দেখা যাচ্ছে। মানুষটার হলদে চোখে চোখ পড়তে দৃষ্টি ফিরিয়ে নিল নিহিতা। সেতুর একটা হাত চেপে ধরে নিচু স্বরে জিজ্ঞেস করলো, উনি নাইমের চাচা। লোকটা কিন্তু দারুণ, আমাদের জন্য উপহার এনেছেন। কি উপহার? সেতু নিহিতার হাতে থাকা গ্লাস হাতে রাখলো, চোখ টিপে বলল, খেলেই বুঝবি। নিহিতার খেতে হলো না। তার আগেই একটা তীব্র গন্ধ নাকে এসে লাগলো। নিহিতা নেকাব পরা অবস্থায় বমি করে দেওয়ার মতো অবস্থা হলো। হাতের গ্লাসটা কোনো মতে সেতুর হাতে ফিরিয়ে দিয়ে জানালার দিকে গিয়ে দাঁড়ালো। বাইরে নির্মল হাওয়ায় দীর্ঘ নিঃশ্বাস টানলো, ফাঁকা ঢোকর তুললো কয়েকবার। বেশ কিছুক্ষণ পর পেটের ভেতরে মোচড় বন্ধ হলো। একটু ভালো অনুভব হতে ঘুরে দাঁড়ালো বন্ধুদের দিকে। তারা কিছু একটা নিয়ে হাসাহাসি করছে আর মদ গিলছে। নিহিতার মায়া হলো, ভয় হলো, এক অদ্ভুত আশঙ্কায় পড়ল। হঠাৎই সবাইকে অপরিচিত বোধ হলো। এরাই তার বন্ধু, এ কথা স্বীকার করতে কষ্ট হচ্ছে। নিহিতা ছুটে এলো তাদের কাছে, এসব খেতে নিষেধ করলো। শুনলো না কেউ। তাকে নিয়ে উপাস করলো, ব্যঙ্গ করলো, ঠাট্টা বিদ্রুপে যখন ব্যস্ত হয়ে পড়ল, তখন নিহিতার চোখ গিয়ে পড়লো নাইমের চাচার দিকে। সে দূরে বসে থাকলেও চোখ দুটো এদিকেই আটকে আছে। লোলুপ দৃষ্টিতে চিনতে ভুল করলো না নিহিতা। তার দৃষ্টি অনুসরণ করে সেতুর দিকে তাকাতে খেয়াল করলো তার কালো টপসটা পেটের একদিক থেকে সরে গেছে। সঙ্গে সঙ্গে সেতুকে আড়াল করে দাঁড়ালো সে। টপসটা ঠিক করে দিয়ে বলল, অনেক রাত হয়েছে, আমি এখন বাসায় যাই। পাশ থেকে সুমি বলল, যাই মানে? তুই তো কিছুই খেলি না। সানোয়ার বসা থেকে দাঁড়িয়ে বলল, কোথাও যাওয়া হচ্ছে না, আজ সারা রাত মজা মাস্তি চলবে। এমন দিন কবে আসবে কে জানে। নাইমও সুর মেলালো, তোকে আগে কখনো এভাবে পাইনি, ভবিষ্যতে পাবো নাকি তারও ঠিক নেই। সেই সন্ধ্যে থেকে এগুলো পড়ে আছিস, এবার তো একটু পাল্টে নে। সানোয়ারও সহমত হয়ে বলল, হ্যাঁ আমরাই তো। নিহিতা নিজের বক্তব্য পেশ করার পূর্বে সেতু আর নেকাব হাত দিয়ে বলল, এটা আগে খোল, তোকে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নিহিতা তাৎক্ষণিক সরে গেল। মুখের নেকাব হাত দিয়ে চেপে ধরে বলল, দরকার নেই, তোদের ইচ্ছে ছিল তাই এসছি। এখানে আসার জন্য বাবার অনুমতি দিলেও থাকার অনুমতি দেয়নি। সানোয়ার কিছু বলার জন্য উদ্যত হতে শুনে থামিয়ে দিল। নিহিতার কাছে গিয়ে বলল, ঠিক আছে চলে যাস, কিন্তু একটু কিছু খাবি না? নিহিতা চুপ থাকতে শুনে আবারও বলল, যা ভেতর থেকে হাত মুখ ধুয়ে আয়, ততক্ষণে তোর খাবার ব্যবস্থা করছি। নিহিতা সেতুর মুখের দিকে তাকালে সে আস্থা দিয়ে বলল, কেউ দেখবে না, সানোয়ারদের বাইরে পাঠিয়ে দিব। এই এতক্ষণে নিহিতার চোখে মুখে খুশি দেখা গেল। সবকিছু ভুলে হাত মুখ ধুতে চলে যায়। নেকাব খুলে বরকার হাত গুটিয়ে নেয়, মুখের পানির ঝাপটা দিয়ে কি মনে করে পেছনে তাকালো। সাথে সাথে সানোয়ারের মুখোমুখি হলো। নিহিতা কোনো প্রতিক্রিয়া দেখানোর পূর্বে সানোয়ার চিৎকার করলো, দেখেছি, নিহিতার মুখ দেখেছি। নাইম আমার 1000 টাকা রেডি কর। নিহিতা কার শরীরে দাঁড়িয়ে থাকলো। পরক্ষণে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। কাঁদতে কাঁদতে সে জায়গায় বসে পড়েছে। ছুটে এলো সুমি, তাকে জাপটে ধরে বলল, কি হয়েছে নিহি? নিহিতা উত্তর দিল না, কাঁদলো অনেকক্ষণ। মুহূর্তকাল পর চোখ মুছে বলল, আমি বাড়ি যাব। সুমিকে কিছু বলার সুযোগ দিল না। রুমে ছুটে এসে নিজের ফোন খুঁজতে এসে দেখলো তার কাঁধ ব্যাগটি নেই। মাহাদি রিকশায় বসা থেকে একাধারে কল দিচ্ছে নিহিতাকে। প্রতিবারই সুইচ অফ বলছে। এরশাদ রহমানের দুশ্চিন্তা এবার মাহাদির মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল। করিমকে তাড়া দিতে লাগলো বারবার। নাইমদের বাড়ির সামনে এসে রিকশা থামালে লাফিয়ে নামলো মাহাদি। গেটে ঢুকে উঠোন শেষে পা রাখলো বারান্দার সিঁড়িতে। একটুখানি এগিয়ে যেতে একটা বড় দরজা দেখে। করাঘাত দিতে দরজা খুলে দেয় কেউ। সামনের মানুষটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? এ সময় এই জায়গায় মাহাদির উপস্থিত একদমই কাম্য ছিল না নিহিতার। বিস্ময়ে স্তব্ধ, ভাষা হারিয়ে বোকা চোখে তাকিয়ে আছে। তোমার ফোন বন্ধ কেন? নিহিতার চৈতন্য ফিরল, বলল, ফোন খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? কখন হারিয়েছে?
নিহিতার পাশে এসে দাঁড়ালো সুমি। দ্রুত বলল, হারায়নি, এখানে কোথাও একটা আছে। মাহাদি সুমির দিকে না তাকিয়ে রুমের ভেতর তাকালো। একটু দূরেই সানোয়ার আর নাইম বসে আছে, চোখ মুখের ভাব বিরক্ত। সেদিক থেকে চোখ ফিরিয়ে এনে নিহিতার উদ্দেশ্যে বলল, বাসায় যাবে তো? নিহিতা মাথা নাড়ালো হালকা। মাহাদি ফিরে হাঁটতে গিয়ে আবার ঘুরলো, সন্ধিহান কণ্ঠে বলল, সব ঠিক আছে তো নিহিতা? মুহূর্তে চোখে কোল ভরে উঠল নিহিতার। অশ্রু গড়িয়ে পড়ার আগে বন্ধুদের দিকে ঘুরে দাঁড়ালো। বিদায় নিতে গিয়ে জিজ্ঞেস করলো, সেতু কোথায়? সুমি রুমের ভেতরে তাকালো, চারপাশে চোখ বুলিয়ে নাইমদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, সেতু কোথায়? ওরা দুজন বসা থেকে দাঁড়িয়ে গেল। দুজনেই এদিক ওদিক ছুটে এসে বলল, কোথাও দেখতে পাচ্ছে না, বাইরে গেল নাকি? নিহিতা উদ্বিগ্ন কণ্ঠে বলল, দরজা তো ভেতর থেকে আটকানো ছিল। সুমি এবার উর্মিদের রুমে টোকা দিল। বেশ কয়েকবার টোকা পড়াতে উর্মি আর নাইম বেরিয়ে আসে, জানায় সেতুর কথা তারা জানে না। সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মাহাদি বাইরে থেকে বলল, কোনো সমস্যা? নিহিতা কান্না প্রায় গলায় বলল, সেতুকে খুঁজে পাচ্ছি না। মাহাদি সাথে সাথে কোনো প্রতিক্রিয়া করল না। এক পলকে সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে এনে বলল, খুঁজে পাচ্ছ না বলতে সে কি বাচ্চা? নিহিতা ভেতর থেকে বেরিয়ে আসলো, দিশেহারা ভঙ্গিতে বলল, না, সে তো আমাদের বন্ধু, ভেতরের রুমে আড্ডা দিচ্ছিল। তারপর? নিহিতা চুপ হয়ে গেল। মাহাদি জিজ্ঞেস করলো, তারপর? নিহিতার মনে পড়লো সানোয়ারকে নিয়ে ঘটে যাওয়া ঘটনায় সকলেই ব্যস্ত ছিল। সেই ফাঁকে কি সেতুর সাথে কি হলো? নিহিতা ভাবনা থেকে বেরিয়ে বলল, তারপর কোথাও খুঁজে পাচ্ছি না। মাহাদি ব্যাপারটাকে সাধারণভাবে নিয়ে বলল, হয়তো কোথাও বেরিয়েছে। নিহিতা মনে করিয়ে দিল, না, দরজা ভেতর থেকে আটকানো ছিল, আপনি যখন আসলেন তখন খুলেছি। এবার মাহাদির কপালে চিন্তার ভাঁজ পড়ল, চোখে মুখে উদ্বিগ্নতা স্পষ্ট। গুরুতর চিন্তায় পড়তে টনক নড়ল। সহসা বলল, এর কি কালো রঙের কিছু পড়েছিল? নিহিতা আরেক পা এগিয়ে আসলো মাহাদির দিকে। দ্রুত মাথা নেড়ে অশ্রুসিক্ত নয়নে বলল, হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমি যখন দরজা কড়া নাড়ছিলাম তখন একটা মেয়ের গলা পেয়েছিলাম। পেছন ঘুরে দেখি একজন মাঝবয়সী লোকের কাঁধে মাথা ফেলে উঠোন পার হয়ে কোথাও একটা যাচ্ছে। সুমি জায়গায় দাঁড়িয়ে বিষয় নিয়ে বলল, এটা কি করে হতে পারে? পেছন থেকে সানোয়ার জিজ্ঞেস করলো, কি বলতে চাচ্ছিস? সে তো বাইরে গেল কি করে? যদি দরজা খুলে যায় তাহলে ভেতর থেকে আটকালো কে? সকলের চোখ গিয়ে পড়লো নাইমের উপর। সে ভয় পেয়ে গেল। শরীর থেকে ঘাম ছোটার পূর্বে মিনমিনে বলল, আমি লাগাইনি। সানোয়ারের বন্ধুর কাছে গিয়ে বলল, তাহলে কে আটকালো? নাইম সাথে সাথে উত্তর দিতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, রান্নাঘর দিয়ে বেরিয়েছে মনে হয়, ওখানে আরেকটা দরজা আছে, ব্যবহার করা হয় না। সুমি সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখল, সামনে দরজা থাকতে রান্নাঘরের দরজা দিয়ে বের হলো কেন? ও বের হয়নি, কেউ বের করেছে। নিহিতার কথা শুনে সকলে চমকে তাকালো। সচকিত কণ্ঠে জিজ্ঞেস করলো সুমি, কে? নিহিতা নাইমের দিকে তাকালো। পরক্ষণে দৃষ্টি সরিয়ে দুর্বল স্বরে বলল, নাইমের চাচা। সানোয়ার এগিয়ে এসে বলল, নাইমের চাচা বললেও যাবে কেন? এবার মুখ খুললো মাহাদি। রুষ্ট স্বরে বলল, বোধশক্তি হারিয়েছে বলে সে তো এলোমেলো পায়ে হাঁটছিল। মদ খেয়েছিল নাকি? কেউ উত্তর দিল না। মাথা নিচু করে ফেললো সকলে। এতে মাহাদির রাগ আকাশ ছুল। রাম ধমক দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে সেতুকে খুঁজে বের করো গাধার দল। কি ঘটতে যাচ্ছে তোমরা ভাবতেও পারছো না। মাহাদি আর এক মুহূর্তও দাঁড়ালো না। বারান্দা পেরিয়ে উঠানে চলে আসলো। নিজের উপর রাগ হচ্ছে খুব। তখন যদি একটু ভালো করে খেয়াল করতো তাহলে ব্যাপারটা এত দূর গড়াতো না। নিহিতা, সুমি, সানোয়ার এমনকি নাইমও সেতুর অনুসন্ধানে নেমে পড়েছে। একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে ছোটাছুটি করছে বাড়ির ভেতর ও বাহিরে। নিহিতা বাড়ির মধ্যেই খুঁজছিল। আশেপাশে পুরো জায়গাটা চষে বেরিয়ে এসে দাঁড়ালো দেওয়ালের কাছের পেয়ারা গাছটির নিচে। চিন্তা আর অস্থিরতায় শরীর বেয়ে ঘাম ছুটল তার। দুর্বল শরীরের শ্বাস নেওয়া কষ্টসাধ্য। বড় নিঃশ্বাস টেনে ডানে তাকালো। সাথে সাথে চোখ দুটো স্থির হয়ে গেল বাড়ি দেওয়ালের মধ্যে সরু জায়গাটায়। অন্ধকারে পুরুষের ছায়া নড়ছে। নিহিতা উদ্বেগ নিয়ে একটু এগিয়ে গেল। ছায়াটি দৃষ্টিসীমায় আসতেই নিহিতা ভয়ে জমে গেল। হাত পা কাঁপছে। কাপুনি নিয়ে স্থির চোখে তাকিয়ে আছে নাইমের চাচার দিকে। শরীরের উপরের ভাগে কাপড় নেই। অঙ্গ প্রত্যঙ্গে পাগলের মতো অস্থিরতা। সে অবস্থায় সেতুর কালো জামাটি ছিঁড়ে ফেলায় তুমুল প্রচেষ্টা।
নিহিতার জমে যাওয়া শরীরটি আরো একবার কেঁপে উঠল মাহাদির কণ্ঠস্বরে। নাইমের চাচার গলা চেপে ধরে চিৎকার করছে, চোখে মুখে উগ্র ভাব, ভয়াবহ কিছু করে ফেলার মতো অবস্থা, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে প্রায়। নিহিতা ভয় পেলে ছুটে এসে মাহাদিকে সাবধান করলো। উনি মারা যাবেন তো, ছাড়ুন। ততক্ষণে সুমি, সানোয়ার, নাইমও চলে এসেছে। নিহিতার মতো সাহস করে উঠতে পারল না কেউ, এক হাত দূরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে সবটা। নিহিতার কথাই হোক অথবা অন্য কিছু, মাহাদি লোকটাকে ছেড়ে দিল। লোকটা দেয়ালের সাথে লেগেই মাটিতে বসে পড়ল। কাশি থামছেই না। নিহিতা ছুটে যায় সেতুর কাছে। সে অজ্ঞান হয়ে আছে। সুমি একটু সাহস সঞ্চয় করে নিহিতার পাশে গিয়ে দাঁড়ালো। সেতুকে ধরে রাখতে সাহায্য করছে। সেই ভাগে মাহাদি দেখছে বারবার। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে, কণ্ঠ হাড় বের হয়ে যাওয়ার জোগাড়। তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পায়চারি করছে। কয়েকবার এপার থেকে ওপারে ঘুরে আকস্মাৎ ভারী ইট তুলে নিল হাতে। তীর বেগে ছুটে এসে লোকটির মাথায় বাড়ি দিতে গিয়েও থেমে গেল। পরেই নিহিতার উদ্দেশ্যে বলল, এর কি শাস্তি হওয়া উচিত বলো, তুমি যা বলবে তাই করব। নিহিতা লোকটার দিকে তাকালো। ঘৃণায় ভেতরটা তেতো হয়ে আসলো। চোখ ফিরিয়ে নিল, বলল, মৃত্যু ব্যতীত যা ইচ্ছে হয়। মাহাদি নির্দয় দৃষ্টিতে তাকালো। ইচ্ছে হচ্ছে ইট দিয়ে বিকৃত মস্তিষ্কটা ছেঁচে দিতে, পারছে না বলে রাগটা কমছে না। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমরা গেটে বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। সেতুকে নিয়ে নিহিতা আর সুমি সাবধানে হাঁটা ধরে। সানোয়ার আর নাইম পেছন ধরলে মাহাদি বলল, নাইম তুমি এখানেই থাকো। নাইমের পা আটকে গেল। ভীতু চোখে মাহাদির দিকে তাকালে সে বলল, বাসায় দড়ি আছে, মোটা দড়ি? নাইম মাথা নাড়ালে মাহাদি বলল, নিয়ে এসো জলদি। নাইম বাসার ভেতর ঢুকে গেল। দড়ি নিয়ে যখন ফিরল তখন লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। তার চাচার শরীরে সুতো বলতে কিছু নেই। মাহাদি বস্ত্রহীন লোকটিকে পেয়ারা গাছের সাথে বেঁধে নাইমের উদ্দেশ্যে বলল, আজ রাতটা তুমি আমার সাথে ঘুমাবে, চলো। সে রাতে সেতু আর সুমি নিহিতাদের বাড়িতেই ছিল। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল বিধায় সুমির ঘুম ভাঙল দেরিতে। সেতু তখনও বেঘরে ঘুমাচ্ছে। নিহিতা নেই। তাকে খোঁজার আগ্রহ দেখা গেল না সুমির মধ্যে। সে অগোছালো ভাবে গিয়ে দাঁড়ালো বারান্দায়। উঠোনের দক্ষিণ পাশে নজর পড়তে তার ঘুম ভাব কেটে গেল। ফোলা চোখ দুটিতে মুগ্ধতা ভর করলো। ঘোর লাগা সেই দৃষ্টি আটকালো মাহাদির উপর। একটা বাচ্চা ছেলের সাথে দুষ্টুমিতে নেমে কি সুন্দর করে হাসছে। এখানে কি করছিস? চল নাস্তা করবি। নিহিতার দিকে ফিরেও তাকালো না সুমি। বিমুগ্ধ চোখ জোড়া তখন মাহাদির সুশ্রী মুখখানায়। নিহিতা সুমির চুলগুলো খোপা করে দিল। গলায় পড়ে থাকা ওড়নাটা মেলে মাথা সহ বাহু ঢেকে বলল, বাবা বাইরে বের হবেন, ভেতরে চল। নিহিতার কথা উপেক্ষা করে সুমি খুর লাগা কণ্ঠে বলল, এই মানুষটাকে পাওয়ার জন্য শুধু বাবার অবাধ্য কেন, পুরো পৃথিবীও ছাড়া যায়। নায়রা আপুর পছন্দ নেশা ধরানোর মতো। নিহিতা ভ্রু বাঁকালো। সুমিকে জোর করে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি বিবি করছিস? সুমি আপ্লুত কণ্ঠে বলল, আপুর লাভ স্টোরি শোনা হলো না। কোন আপুর? নায়রা আপুর। আজ শোনাবি? নিহিতা বিরক্ত কণ্ঠে বলল, নায়রা আপুর লাভ স্টোরি থাকলে তো শোনাবো। সুমি অবাক হয়ে বলল, লাভ স্টোরি নেই? কিন্তু আমি যে শুনেছিলাম নায়রা আপু ভালোবেসে মাহাদি ভাইকে বিয়ে করেছিল। না। তাহলে 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 বিয়ে করেছিল কেন? নিহিতা উত্তর দিল না। তার হঠাৎ মনে হলো সে নিজেও জানে না তার আপু কেন বিয়ে করেছিল। নিহিতার চুপ থাকার মধ্যেই সুমি আরেকবার মাহাদির দিকে তাকালো, বলল, ওনার হাসিটা দেখেছিস? মনে আগুন ধরিয়ে দেওয়ার মতো। সুমিকে অনুসরণ করে নিহিতাও তাকালো মাহাদির দিকে। নিমিষেই নিহিতার বিস্ময়ে অভিভূত চোখ জোড়া চুম্বকের মতো আটকে গেল মাহাদির মুস্কি হাসি টানা ঠোঁট জোড়ায়। সে সময় মায়ের কণ্ঠ পেল, নাস্তা খেতে ডাকছেন। নিহিতা চমকে উঠল, শরীর কেঁপে উঠল, চোখের পাতা পড়ল ঘন ঘন। ভ্রান্ত বদন খানি স্বাভাবিক হতে কয়েক সেকেন্ড সময় লাগলো। অতঃপর তাড়া দিল সুমিকে, চল ভেতরে চল। সুমি গড়িমসি চালে নিহিতার পেছন ধরল। দরজার কাছটাতে এসে থেমে গেল নিহিতা। পর্দা সরিয়ে ভেতরে না তাকিয়ে ঘাড় ঘুরিয়ে নিল পেছনে। আর চোখে আরো একবার স্থির চাহনি আঁকলো মাহাদির উপর। দৃষ্টি গাঢ় হতে কানের কাছে অদৃশ্য স্বরে বেজে উঠল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তিখানা, হে আলী, এক নজরের পর দ্বিতীয় নজর দিও না। প্রথম নজর তো ক্ষমাপ্রাপ্ত, কিন্তু দ্বিতীয় নজরে ক্ষমা নেই। নিহিতার ভেতরটা কেঁপে উঠল। উত্তপ্ত ছ্যাঁকা পড়ল বুঝি অন্তরে। গলে গেল এত বছরের গড়ে তোলা আত্ম অহমের ভীত। আপন মনে উচ্চারণ করল,
আবার পর্দা ছুটে যাচ্ছে। নাস্তা খেতে খেতে মায়ের দিকে তাকালো নিহিতা। একটা প্রশ্ন গলার মধ্যেখানে এসে আটকে আছে, না করে শান্তি পাচ্ছে না। খাবার বিস্বাদ লাগছে। এত সময় খাবার নিয়ে বসে থাকা মেয়ে নয় নিহিতা। সুমি অর্ধেক খেয়ে উঠে পড়তেই নিহিতা প্রশ্ন করে বসলো, আম্মু, নাইরা আপুর বিয়েটা কিভাবে হয়েছিল? আসমা রহমান সুমির ফেলে যাওয়া প্লেট গোছাচ্ছিলেন, চোখে মুখে অসন্তোষের ছাপ। তার মধ্যে মেয়ের প্রশ্ন শুনে ব্রুকুসকে ফেললেন। রুক্ষ স্বরে জিজ্ঞেস করলেন, কেন? নিহিতার উত্তর দেওয়ার সাহস পেল না। আগ্রহান্বিত চাউনি নামিয়ে ফেলে খাবারে মনোযোগ দিল। মুখে খাবার তুলতে তুলতে মনে পড়ল নায়রাপুর বিয়ের খবরটা ফোনে শুনেছিল নিহিতা। তখন সে মাদ্রাসায় থেকে পড়াশোনা করছে, পড়ালেখার ভারী চাপ। মাসের শেষের একদিন কি 2 দিনের জন্য বাড়িতে বেড়াতে আসে। আপুর বিয়ের খবর শুনে সে খুব দুঃখ পেয়েছিল, বিস্মিত হয়েছিল, বিস্ময় নিয়ে জানতে চেয়েছিল বিয়ের ব্যাপারে। মা কিছু না বলেই ফোন কেটে দিয়েছিলেন। এরপর ছুটিতে বাড়ি এসে সামনাসামনি একই প্রশ্ন করেছিলেন আম্মুকে। সেবারও বলেননি, উল্টো ধমক দিয়ে বলেছিলেন, ছোটদের এসব জানতে নেই। নিহিতা স্বগতিক্ত করলো, আমি কি এখনো ছোট? চেয়ার টানার শব্দে পাশে তাকালো নিহিতা। মায়ের মুখের দিকে চেয়ে বলল, শরীর খারাপ লাগছে আম্মু। আসমা মেয়ের প্রশ্ন বোধহয় শুনলেন না, নিজ থেকে বলতে শুরু করলেন, সেদিন তোর নানির বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। পথিমধ্যে রিক্সা থামালেন পাশের গ্রামের এক ভাবি। বললেন, তোমার বেটি নাকি একলা একলা বিয়া করছে? জামাই নিয়া পুরা গ্রাম ঘুরে বেড়াইছে। আমি তো আকাশ থেকে পড়লাম। আমার মেয়ে যে এমন কাজ করতে পারে না, এটা বিশ্বাস করতে চাইলাম না। উনি বিশ্বাস করলেন না, উল্টো আমাকে বিশ্বাস করিয়ে দিলেন। আমার মেয়ে এমন কাজ করতে পারে, করেছে। আমার মন অস্থির হয়ে পড়ল। আমি বাড়ি ফিরেই নায়রার রুমের দরজা আটকালাম। জানতে চাইলাম ছেলেটা কে। নায়রা প্রথমে কিছু বলল না, মাথা নিচু করে কেঁদে দিল। আমার মায়া হলো, বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। নায়রার পাশে বসতে নায়রা আমাকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে জানালো ছেলেটির নাম মাহাদি। স্টেশনে দেখা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তার কলেজে একটা ঝামেলা হয়ে যায়। ভুল করে বিয়ের কথা ছড়িয়ে পড়ে পুরো কলেজে। সেখান থেকে গ্রামে গ্রামেও ছড়িয়ে পড়ে। আমি ভীষণ চিন্তায় পড়লাম। এই সমস্যার সমাধানের কি হতে পারে কিছুই বুঝতে পারলাম না। ভাবলাম তোর বাবাকে বলে দেখি। নায়রাকে ছেড়ে তোর বাবার খোঁজে বাইরে আসতে দেখলাম উঠোনে কয়েকজন অপরিচিত মানুষ। সাথে সাথে বুঝতে না পারলেও পরে জানতে পেরেছিলাম ওনারা মাদের মা বাবা। মাদের জন্য নায়রাকে চেয়াইতে এসেছে। তারপর বিয়ে হয়ে গেল? মাঝখানে মেয়ের প্রশ্ন শুনে চোখ পাকালেন আসমা রহমান। নিহিতা কৌতূহল দমিয়ে মাথা নিচু করে ফেলল। আসমা রহমান কিছুক্ষণ চুপ থেকে বললেন, না, হয়নি। তোর বাবা ভেবেছিল মাহাদি হিন্দু, পরে অবশ্য জেনেছিলেন সে মুসলমান। তবুও রাজি হলেন না। তিনি চেয়েছিলেন ধর্মপ্রাণ, খোদা ভীরু, ইসলামিক ধারায় জীবনযাপন করা কোনো সাদামাটা ছেলেকে মেয়ের জামাই করতে। সেদিক দিয়ে দেখলে মাহাদি একদমই উল্টো। উগ্র স্বভাব, রগ চটা, চাল চলনে অভদ্র ভাব। তোর বাবার মুখেই শোনা ধর্মে বিশ্বাস নেই একদম। চোখ বন্ধ করে নাস্তিকদের দলে ফেলে দেওয়া যায়। তিনি ভেবেছিলেন ব্যাপারটা ওখানেই মিটে যাবে, কিন্তু না, মেটেনি। নায়রাকে নানাভাবে উত্ত্যক্ত করতে শুরু করলো। রাস্তাঘাটে নায়রার সাথে এমন অশালীন আচরণ করত যে দূর থেকে দেখে যে কেউ ভাববে মাহাদি নায়রার স্বামী। ভেবেছিল তো। সকাল বিকাল বাড়িতে মানুষজন এসে তোর বাবার কাছে নালিশ করে যেত। তিনি বাধ্য হয়ে নায়রার বাইরে যাওয়া বন্ধ করলেন। এতে মাহাদি আরো হিংস্র হয়ে উঠল। যখন তখন বাড়িতে ঢুকে চেঁচামেচি করত, এটা সেটা ভাঙত। নায়রাকে তুলে নিয়ে যাবে বলে এসব বলে শাসাতো। নায়রার বাবা ধৈর্য হারিয়ে থানায় যাওয়ার তোড়জোড় করছিলেন। তার যাওয়ার পথ আটকালো নায়রা। হঠাৎ বলে বসলো, আমি ওনাকে বিয়ে করতে রাজি। তোর বাবা সাথে সাথে কিছু বললেন না, আপত্তি করলেন। বাবা মেয়ের মধ্যে কথার দ্বন্দ্ব চলল অনেকক্ষণ। এক পর্যায়ে তোর বাবা জানতে চাইলেন, তার মধ্যে এমন একটা গুণ দেখা যার উপর ভরসা করে তোকে তার হাতে তুলে দেব। নায়রা বাবার প্রশ্নের উত্তর দিতে পারল না। মাথা নিচু করে থাকলে তিনি আবার বললেন, আজ পর্যন্ত যা যা করেছি সবটাই তোর জানা, আমার থেকে বেশি জানা। তাহলে বল, কোন বিশ্বাসে এই বিয়েতে রাজি হব, যেখানে আমি অনুমান করতে পারছি তুই সুখে তো দূরে থাক, ভালো থাকতে পারবি না। নায়রা চুপ থাকলো না, মুক্ত গলায় বলে দিল, বিশ্বাস?
আসলে কোনো মানুষের উপরে নয়, সৃষ্টিকর্তার উপর রাখা উচিত, কারণ তিনিই সমগ্র মানব মন ও শরীরের একমাত্র নিয়ন্ত্রণকারী। আমি তার ওপর বিশ্বাস রেখে এই রাগী একরোখা পথভ্রষ্ট মানুষটাকে বিয়ে করতে চাই। বাবা, তুমি কি আমাকে সেই অনুমতি দিবে? তোর বাবা আর কিছু বলতে পারলেন না, শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বিয়েটা হলো? আসমা বেগম শক্ত চোখে তাকালেন, পর মুহূর্তে মন খারাপের গলায় বলল, হ্যাঁ, কিন্তু বিয়ের পর মেয়ে জামাইয়ের মুখ দর্শন করেননি, মাহাদিও না। দুজন একে অপরের সাথে কথা পর্যন্ত বলেনি। নাইরা অনেক চেষ্টা করেছিল দুজনের রাগ ভাঙাতে, পারেনি। ছোঁয়াচে রোগের মতো মায়ের মন খারাপটা নিহিতার মধ্যেও ছড়িয়ে পড়ল। প্লেটের শেষ খাবারটুকু জোর করে শেষ করলো। কিছু একটা ভাঙার শব্দ পেয়ে রুম থেকে ছুটে এলো নিহিতা। রান্নাঘরের কাছাকাছি পৌঁছাতে মায়ের গলা পেল, কাউকে ধমকাচ্ছেন খুব। নিহিতা রান্নাঘরে ঢুকে দেখলো নতুন কাজের মহিলাটিকে বকছেন। অপরাধ, চায়ের কাপ ভেঙে ফেলেছে। কাজের মহিলাটি নিহিতার খুব একটা পরিচিত না হলেও আসমা রহমানের পরিচিত। বাপের বাড়িতে রিন্টুর মা নামে ডাকে সবাই। ওই বাড়িতে কাজ করছেন দীর্ঘদিন। কয়েকদিনের জন্য এই বাড়িতে আনা। মাকে দেখার জন্য যখন তখন ছুটতে হয় আসমা রহমানের। তার অনুপস্থিতিতে রিন্টুর মা এ বাড়িতে থাকবে, হাতে হাতে এটা সেটা এগিয়ে দিবে। নিহিতা রিন্টুর মাকে আড়াল করে দাঁড়িয়ে বলল, ইচ্ছে করে ফেলেনি তো আম্মু, ছেড়ে দাও। আসমা রহমানের রাগ আরো বেড়ে গেল। বলল, তোকে বলেছি সালিশি করতে, তুই ওকে চিনিস? ইচ্ছে করে এমন করে যাতে কিছুই করতে দেয় না কেউ। আমার মায়ের কাপ পিরিচ তো এই ভেঙেছে। নিহিতা চোখের ইশারায় রিন্টুর মাকে চলে যেতে বলল। সেও আর একদণ্ড দাঁড়ালো না, অনেকটা দৌড় ভঙ্গিতে ছুটে পালালো। নিহিতা মাকে শান্ত করে বলল, আজ কি রান্না হচ্ছে আম্মু? চচ্চড়ি, মুরগির মাংস আর ভর্তা। ভর্তা? কি ভর্তা? মাছের ভর্তা। কথা বলতে বলতে সিদ্ধ করা মাছে হাত দিলেন আসমা রহমান। কাটা ফেলায় মনোযোগ হলে নিহিতা কৌতূহল নিয়ে বলল, কাটা ফেলেছ যে? পাটায় বাটলেই তো হবে। আসমা রহমান সামান্য হাসলেন, বললেন, কাঁটা থাকলে মাদি খাবে না। কেন? ভয় পায়, কাঁটা দেখলেই নাকি গলা ব্যথা করে। উনি বলেছে তোমাকে? না, নাইরার কাছে শুনেছিলাম, ও বেছে দিলে তবে খেত, না হলে খেত না। কেন? উনি বাঁচতে পারেন না? পারবে না কেন? তাহলে নিজের উপর ভরসা নেই। নিহিতা কিছু বলতে চেয়েছিল, বলল না, অজান্তেই হেসে ফেলল। চেঁচাচ্ছিলে কেন? বাবার কণ্ঠ পেয়ে নিহিতা তটস্থ হলো। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও দরজার একপাশে দাঁড়িয়ে থাকলো। এরশাদ রহমান স্ত্রীর নিকটে এসে হতাশ কণ্ঠে বললেন, তোমাকে কথা বলা শেখাতে পারলাম না। আসমা রহমান মাছ ফেলে স্বামীর দিকে ঘুরে দাঁড়ালেন, বললেন, পারবেও না। এরশাদ রহমান ভ্রু বাঁকালেন, স্ত্রীর চোখে চেয়ে থাকলেন স্ত্রীর দিকে। কতক্ষণ পর নরম গলায় বললেন, মেয়েদের কথা বলতে হয় নরম হয়ে, নিচু স্বরে। যাকে বলছো সে ছাড়া যেন অন্য কেউ শুনতে না পারে। আসমা রহমান মুখ বাঁকালেন, বললেন, পারবো না, অনেক শিখিয়েছো, আর শেখাতে হবে না। স্ত্রীর অবিষ্ট আচরণে রাগ করার বদলে নিঃশব্দে হেসে ফেললেন এরশাদ রহমান। সেই মুচকি হাসিতে মুগ্ধ দৃষ্টি নিহিতার। বাবার এই হাসিটা খুব পছন্দ তার। মায়ের এই আচরণটাও। বাবা মায়ের এই মিষ্টি ঝগড়াটুকু সে প্রায় লুকিয়ে লুকিয়ে দেখে। আজও দেখলো, তবে অন্য দিনের তুলনায় আজ অন্যরকম লাগছে। কেন? নিহিতার ভাবনা পথেই হঠাৎ মাহাদির হাসি মাখা মুখখানা উঁকি দিয়ে হারিয়ে গেল। সন্ধ্যার চা বানিয়ে মাহাদির রুমের দিকে যাচ্ছিলেন আসমা রহমান। হঠাৎ সামনে এসে দাঁড়ালো নিহিতা, বলে বসলো, আমি নিয়ে যাই আম্মু। আসমা রহমান সন্দেহের চোখে তাকালেন, বললেন, তুই নিবি কেন? নিহিতা কিছুক্ষণ ইতস্ততায় ভুগে বলল, তুমি তো রান্না বসিয়েছো, পুড়ে গেলে। আসমা রহমান মেয়ের কথায় গলে গেলেন। নিহিতার হাতে চা দিয়ে বললেন, তোকে যেতে হবে না, বারান্দায় রিন্টুর মা আছে, ওর কাছে দিয়ে আয়। নিহিতা চা হাতে বারান্দায় গেল। রিন্টুর মাকে দেখে যেন দেখলো না। উঠোন পেরিয়ে মাহাদের রুমের দরজায় কড়া নাড়ল। মাহাদি দরজা খুলে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্যান্বিত প্রশ্ন করল, তুমি? নিহিতা ঘাবড়ে গেল, হাত পা কাঁপছে। কাপ থেকে চা ছিটকে পড়তেই মাহাদি চটজলদি চায়ের কাপ নিজের হাতে নিয়ে বলল, তুমি ঠিক আছো? নিহিতা উত্তর দিতে পারল না, মাহাদির দিকে তাকাতে পারল না, ফিরে যেতেও পারল না। সে সময় মন ছুটে এলো।
নিহিতার পেট জড়িয়ে বলল, খালামণি। নিহিতা পড়ে যাচ্ছিল প্রায়। দরজার এক পাশ চেপে ধরে নিজেকে কন্ট্রোল করলো। মনকে অন্য হাতে জড়িয়ে বলল, ছোট বাবা কিছু বলবে? মন নিহিতাকে জড়িয়ে ধরে বলল, বাবা খালামণিকে বলো ভিতরে আসতে, আমাদের সাথে খেলবে। মাহাদি আপত্তি দেখালেও নিহিতা মনকে কোলে নিয়ে ভেতরে ঢুকে বলল, তোমরা বুঝি খেলছিলে? হ্যাঁ, তুমি খেলবে। কি খেলছো? মন উত্তর দেওয়ার আগে মাহাদি বলল, তেমন কিছু নয়, তোমার মনে হয় পড়া আছে। নিহিতা বুঝতে পারলো মাহাদি তাকে চলে যেতে বলছে, তবুও না বোঝার ভান ধরে মনকে বলল, চলো খেলি। নিহিতা মনকে নিয়ে বিছানার কাছে পৌঁছাতেই মাহাদি বলল, তোমরা খেলো, আমি একটু বাড়ি থেকে আসছি। কথাটা বলেই মাহাদি বেরিয়ে পড়ল। বাসর রাতে বউয়ের ঘুমটা না খুলেই প্রশ্ন করলো মাহাদি, বিয়েতে রাজি হলে কেন? নায়রা নিরুত্তর, নিশ্চুপ, নিষ্ক্রিয়। মাহাদি আরেক পা এগিয়ে আসলো। ঘুমটা তোলার খুব একটা আগ্রহ ধরা পড়ল না। হাত দুটো বুকে বেঁধে এক পায়ে ভর ছেড়ে কাত হয়ে দাঁড়ালো। চোখ মুখে শক্ত ভাব, সন্দেহ চোখে চেয়ে বলল, আমার প্রেমে পড়ে গেছো এমন হতেই পারে না। এই কয়দিন তোমাকে অনেক জ্বালিয়েছি, বিরক্ত করেছি, তবু একবারের জন্য নিজ থেকে আমার দিকে তাকাওনি। তাহলে হঠাৎ মন পাল্টে গেল কিভাবে? আমি কারণ জানতে চাই নায়রা। এবারও নীরব থাকলো নায়রা, সামান্য নড়ল না পর্যন্ত। মাহাদি আর ধৈর্য ধরতে পারল না, আচমকা ঘুমটা সরিয়ে ফেললো। ক্রোধান্বিত দৃষ্টি ফেলে বলল, অনেক চুপ থেকেছো, আর নয়, এবার কথা বলতে শেখো, মুখ তোলো। নায়রা কাপড় বোধ হয় নিঃশ্বাস আটকে রাখলো, তবুও মুখ তুলল না। মাহাদি ঠোঁটের ঠোঁট চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। চোখের রক্তিম আভা গাঢ় হচ্ছে ক্রমশ। নাকের পাতা ফুলে উঠতেই নায়রার থুতনি চেপে ধরল। মুখ তুলে বলল, বিয়ে যখন করেছো আমার দিকে তাকানোর অভ্যাসও করো, এখন তো পরপুরুষ নই। মাহাদির বলে যাওয়া কথার মধ্যেই আরো কয়েকবার কেঁপে উঠল নায়রা। বন্ধ চোখের পাতা আশেপাশের অংশে হালকা কুঁচকে যাওয়ার দাগ পড়ল। সেই দাগ ডুবিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। মাহাদি ভেজা চোখ জোড়াই চোখ রেখে বলল, বুঝেছি, প্রশ্নটা তোমার বাবাকেই করতে হবে। চিন্তা করো না, নাম্বারটা এখনো সেভ আছে। মাহাদি নায়রার থুতনি থেকে হাত ছড়িয়ে নিল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কানে চেপে ধরতেই হাত চেপে ধরল নায়রা। অনুরোধের সুরে বলল, আমার বাবাকে আর কষ্ট দিবেন না প্লিজ। মাহাদির সাথে সাথে কিছু বলল না, অন্তর্নিহিত দৃষ্টি রাখলো নায়রার মুখে। সহসা বলল, তাহলে বিয়ে করার কারণ এটাই? নায়রা মাথা নিচু করে ফেললো। হাত ছড়িয়ে নিতে গেলে অন্য হাত দিয়ে আটকালো মাহাদি। বিজয়ী হেসে বলল, তার মানে আমার অক্লান্ত পরিশ্রম বিফলে যায়নি, বাবা মেয়ে দুজনই হারলো। নায়রার ঝুঁকে থাকা মুখখানা আরেকটু বুকের দিকে চেপে গেল। মাহাদি উত্তরের অপেক্ষা না করে বলল, তুমি কি সারা জীবন এমন মাথা নিচু করেই থাকবে? আমার সাথে কথা বলবে না, আমাকে দেখবে না? নায়রা চুপ থাকলে মাহাদি বলল, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কি আমরা এক বিছানায় শুবো না? নায়রা এবার স্বভাব থেকে বেরোতে বাধ্য হলো। বিস্মিত চোখে তাকালো মাহাদির উপর। তার চোখে মুখে অসহায়ত্ব। করুণ স্বরে বলল, আমার কি ভদ্র ছেলেদের মতো অন্য রুমে শোয়া উচিত, নাকি মা বাবা জেনে যাবে সে ভয়ে সোফায় কিংবা নিচে বিছানা করে শুতে হবে? নায়রা, এইভাবে তাকিয়ে থেকো না। আমি তো সিদ্ধান্তহীনতায় ভুগছি, ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় আছি। নায়রার চাউনি বদলালো না। উপরন্ত বিস্ময়ের ছটা চোখ ছেড়ে পুরো মুখে ছড়িয়ে পড়েছে। ঝরে পড়া অশ্রুকণা শুকিয়ে চোখের কোল ছেড়েছে। মাহাদি ভারী নিঃশ্বাস ছাড়ল। নায়রার পাশ থেকে একটা বালিশ নিয়ে বলল, তুমি কিন্তু ভালোবাসতে বেশি সময় নিও না, ভালোবাসা হয়ে গেলে সাথে সাথে জানাবে। আবার লজ্জা দেখাতে গিয়ে বুকে চেপে রেখো না। তুমি তো জানোই আমার আবার ধৈর্য খুব কম, একেবারেই নেই। মাহাদি মেঝেতে বালিশ ফেলে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে করতে বলল, ধৈর্য বাড়ানোর কোনো দোয়া আছে? আমাকে শিখিয়ে দাও তো। নায়রা কিছু বলার পূর্বেই মাহাদি নায়রার মুখের কাছে মাথা নিয়ে আসলো আকস্মাৎ। অনুরোধ করে বলল, শেখাতে হবে না, তুমি মনে মনে পড়ে আমার মাথায় ফোন দিয়ে দাও। নায়রা প্রথমে ভয় পেল, তার মুহূর্তে হেসে বলল, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে কিছু একটা বিড়বিড় করলো। অতঃপর মাহাদির মাথার তালু বরাবর ফু দিল কয়েকবার। মাহাদি কৃতজ্ঞতা প্রকাশ করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে নিলে নায়রার শরীরের গয়না খুলল সাবধানে। শাড়ি পাল্টে বাতি নিভিয়ে পুনরায় বিছানায় আসলো। বালিশে মাথা রেখে ডান পাশে কাত হতে মাহাদির গলা ভেসে এলো, ভদ্র ছেলে হওয়া অনেক কষ্টের। নায়রা ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো। অন্ধকারে বুঝতে পারলো মাহাদি বিছানায় উঠেছে। তার পাশে শুলো নিঃশব্দে। নায়রা তাৎক্ষণিক ঘাড় সোজা করলো।
নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে নিতেই মাহাদির হাতের স্পর্শ পড়লো কোমরে। কানের কাছে নিঃশ্বাসের শব্দ পৌঁছানোর পূর্বে ঠোঁটের নরম ছোঁয়া পড়লো গলদেশে। নায়রার নিশ্চুপতাকে সঙ্গী করে মাহাদি বলল, নায়রাকে পেয়েছি, নায়রার মনও পাবো, তার জন্য দূরে থাকে কেন? আমি এত ভদ্র ছেলে নই, তাহলে তো তোমার সাথে দেখাই হতো না। নায়রা, তোমার দোয়া কাজ করেনি, মন থেকে পড়ো নাই, তাই না? ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। নায়রার মাথা বুকে চেপে ধরে শুয়ে আছে মাহাদি। চোখ বন্ধই ছিল, হঠাৎ খুলল, বেশ আগ্রহ নিয়ে বলল, তোমার মনে কি একটু ভালোবাসা জমেছে? নায়রা ঘুমিয়ে পড়েছিল প্রায়। মাহাদি জোর করে মুখ তোলায় তা ছুটে গেল। দুর্বল চোখে তাকালো মাহাদি, আবার বলল, জমেছে? নায়রা তখনও বুঝতে পারল না। সেকেন্ড কয়েক পর কিছু বলতে চাইল, তার আগে মাহাদি ওর মুখ ছেড়ে দিল, বুক থেকে সরিয়ে দিল, অন্য বালিশে মাথা রেখে ভার স্বরে বলল, একটুখানি ভালোবাসা জমতে এত সময় লাগে? আমার তো লাগেনি। নায়রা তাকে মানানোর জন্য কাঁধে হাত রাখলো, নরম স্বরে ডাকলো, শুনুন না, রাগ করছেন কেন? একটা রাত তো পার হতে দিন। মাহাদি ফিরল না, কাঁধ থেকে নায়রার হাত ছড়িয়ে দিল, রাগ নিয়ে বলল, ভালোবাসা জমতে রাত পার হতে হয়? আমার তো হয়নি, কয়েক সেকেন্ডে ভালোবাসা জমে গিয়েছিল। নায়রা আবার হাত রাখলে মাহাদি এবারও সরিয়ে দিল, বিরক্ত কণ্ঠে বলল, ঘুমতে দাও, বিরক্ত করো না, সরো এখান থেকে। নায়রার অভিমান হলো, কষ্ট হলো, চোখে অশ্রু জমলো। মাহাদির কাছ থেকে সরে অন্যদিকে মুখ ঘুরে শুয়ে বলল, আপনাকে একটুও বুঝতে পারি না, আপনি খুব অদ্ভুত। মাহাদির মন টলল না, রাগ কমলো না, পূর্বের গলায় বলল, পারবেও না, এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করাই ভুল হয়েছে। নায়রা আর মাহাদির বিবাহ জীবনের প্রথম পাতাটি মনে করতে করতে হাঁটছিল মাহাদি। হঠাৎ কেউ একজন তাকে টেনে সরিয়ে আনলো রাস্তার কিনারে। সেই সময় একটা লাল রঙের গাড়ি তীব্র বেগে ছুটে গেল পাশ দিয়ে। জানালা গলিয়ে মাথা বের করে একজন চিৎকার করে বলল, পাগল নাকি? রাত বিরাতে গাড়ির তলে মরতে এসেছে? মাহাদি হতভম্ব চোখে গাড়িটি চলে যাওয়া দেখছিল। তখনই এরশাদ রহমান ধমকে উঠলেন, কি সমস্যা? এত রাতে এই পথে কি করছো? আমার আসতে আরেকটু দেরি হলে কি হতো বুঝতে পারছো? একদম পিষে দিত। মাহাদি তখনও চিন্তা শক্তির বাইরে, বোকা চোখে চেয়ে আছে শ্বশুরের দিকে। তিনি আবার বললেন, কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? মাহাদির কি যে হলো? আচমকা জড়িয়ে ধরলো এরশাদ রহমানকে, কান্নায় ভেঙে পড়ে বলল, আপনি প্রথম দিনে রাজি হননি কেন বাবা? তাহলে তো নায়রাকে আরো কয়েকটা দিন বেশি পেতাম। এরশাদ রহমান কিছু বলতে পারলেন না। মাহাদিকে সান্ত্বনা দেওয়ার বদলে নিজেও আবেগপ্রবণ হয়ে পড়লেন। মাহাদি বাসায় ফিরল শ্বশুরের সাথেই। তার ধারণা ছিল মনকে নিয়ে নিহিতা নিজের ঘরে গিয়েছে, হয়তো এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। তাই শ্বশুরের সাথে সে ঘরের দিকে এগোচ্ছিল। এক কদম এগোতে তার ধারণা ভুল প্রমাণ হলো। নিহিতার অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো কানে। সে কিছুটা অবাক হলো, খানিকটা সন্দেহ মনেই দক্ষিণ দিকের ঘরটির দিকে এগোলো। খালামনির মুখে মায়ের গল্প শুনতে শুনতে প্রশ্ন করলো, আম্মু তোমার মতো বোরকা পরতো? হ্যাঁ। কখনোই ছেলেদের সামনে আসতো না? না। তাহলে তুমি আসো কেন? এ পর্যায়ে চটপটে উত্তর দিতে পারলো না নিহিতা। পাল্টা প্রশ্ন করলো, কখন আসলাম? এখন। নিহিতা সতর্ক চোখে আশপাশ দেখে বলল, এখানে তো কোনো ছেলে নেই। মন নিহিতার হাতের বাঁধন থেকে ছুটে দাঁড়িয়ে বলল, এই যে আমি আছি খালামণি, আমি ছেলে না। নিহিতা অবাক হলো, পরক্ষণে একগাল হাসলো, মনকে জড়িয়ে আদরে গলায় বলল, তুমি তো আমার ছোট বাবা। ছোট বাবার সামনে আসা যায়? নিহিতা উত্তর দেওয়ার সুযোগ পেল না। দরজায় ঠকঠকের শব্দ হলো। মন দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে? মাহাদি জবাব দিল, তোমার বাবা। মন তাৎক্ষণিক চোখ নিয়ে আসলো নিহিতার দিকে। নিহিতার ঘাড়ে পড়ে থাকা ওড়না দিয়ে মাথা ঢেকে দিল সযত্নে। তারপর বলল, এবার আসো বাবা। ভেতরে ঢোকার অনুমতি পেয়েও ঢুকলো না মাহাদি। বাইরে থেকে বলল, নিহিতা, বাবা এসেছেন। নিহিতা ভেতর থেকে বেরিয়ে এলো। মাথা নিচ করে চলে যেতে গিয়েও থেমে গেল। দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমার আপু কি আপনাকে ভালোবাসতে পেরেছিল? মাহাদি ভ্রু কুঁচকে তাকালো। নিহিতা আবার বলল, আপুকে ভালো রাখতে পেরেছিলেন? সুখী করতে পেরেছিলেন? মাহাদি বুক ফুলিয়ে নিঃশ্বাস নিল। অন্ধকারে ডুবে থাকা উঠোনের দিকে চেয়ে থেকে নিজের ছেলেকে ডেকে আনলো। আদেশের মতো বলল, মন, তোর নানিকে ডেকে নিয়ে আয়। ওর নানিকে ডাকতে দৌড় দিলে নিহিতা শঙ্কিত স্বরে বলল,
আম্মুকে ডাকছেন কেন? আম্মুকে আম্মুকে দিয়ে কি হবে? মাহাদি কাঠ গলায় বলল। অপেক্ষা করো। মাহাদির নিরস কণ্ঠস্বরে নিভে গেল নিহিতা। মায়ের আসার অপেক্ষা করতে করতে মনে পড়ল মা বলছিল এখানে আসতে হবে না, রিন্টুর মায়ের হাতে চা পাঠাতে। সে তা করেনি। তার উপর সন্দেহ থেকে এ রুমে পড়েছিল। মা কি এসেই খুব বকবে? নিহিতা ভেতরে ভেতরে ভয় পেল। মুখের ভাব বদলে যাচ্ছে, যদিও মা বাবার বকুনির কবলে খুব একটা পড়েনি সে। নিহিতা অসহায় চোখে তাকালো মাহাদির দিকে। সে কি রেগে আছে? রাগ থেকে নালিশ করবে। তারপর কি হবে? নালিশ শোনার পর নিশ্চয়ই কোনো না কোনো সন্তানকে আদর করে না। নিহিতার ইচ্ছে হলো মাহাদিকে দুঃখিত বলতে। পর মুহূর্তে ভাবলো, কি এমন বলেছে যে দুঃখিত বলতে হবে? অন্যায় কিছুই নয় তো। নায়রা আপুর বোন হয়ে এইটুকু জানার অধিকার কি থাকতে নেই? সীমা লঙ্ঘন করার মতো কিছু নিশ্চয়ই বলেনি। নিহিতা অসহায় ভাব দূর করতে চাইল, ভয়টুকু কাটাতে চাইল। খুব একটা সফল হলো না। মাহাদিকে খুব একটা না জানলেও তার রাগ সম্পর্কে কিছুটা ধারণা আছে। খুব ছোট ব্যাপার নিয়ে সবকিছু তছনছ করে দিতে পারে। নিহিতার চিন্তা ভাবনার মধ্যেই আসমা রহমান এগিয়ে এলেন। মাহাদি মনকে ভেতরে পাঠিয়ে দরজা ভেজিয়ে দিল। শাশুড়ির দিকে তাকিয়ে ধীর স্বরে জিজ্ঞেস করলো, নায়রা আপনাকে দৈনিক কল করতো? হঠাৎ নায়রার প্রসঙ্গ আসায় আসমা রহমান অপ্রস্তুত হলেন। চোখ মুখে দুঃখী ভাব চলে এসেছে। ভার স্বরে জানতে চাইল, হঠাৎ এমন প্রশ্ন কেন? মাহাদি আর চোখে নিহিতাকে দেখতে গিয়েও থেমে গেল। অনুরোধ করে বলল, দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন মা। এতক্ষণে মেয়েকে লক্ষ্য করলেন আসমা রহমান। কিছু একটা আজ করতে পারলেন বোধ হয়। নিহিতার দিকে তাকিয়ে থেকেই বললেন, হ্যাঁ করতো। মাহাদি চট করে পরের প্রশ্নটা করল, কতবার? এবার মেয়ের দিক থেকে দৃষ্টি সরালেন আসমা রহমান। মাহাদির দিকে তাকিয়ে বললেন, আমি তো গুণে রাখিনি কখনো, তবে নিয়ম করে 3 বেলা করতো। মাহাদির মুখ কিছুটা উজ্জ্বল হলো। পরের প্রশ্নের উত্তর চলল দ্রুত, এখানে বেড়াতে আসতো? হ্যাঁ। কতদিন পর পর? সেভাবে তো মনে রাখিনি, কিন্তু খুব ঘন ঘন আসতো দেখে আমি মাঝে মাঝেই বকাঝকা করতাম। কেন? নায়রা কি আমার সাথে ঝগড়া করে আসতো? না না, তা হবে কেন? এমন ঘন ঘন বাপের বাড়ি আসা খারাপ দেখায়, তাই বলতাম। তোমার সাথে ঝগড়া হতো নাকি? নায়রা তো কখনো বলেনি। বলতে হবে কেন? আপনি তো মা। মেয়ের মুখ দেখে কখনো মনে হয়নি সে অখুশি, স্বামীর উপরে বিরক্ত, শ্বশুর শাশুড়ির জ্বালায় অতিষ্ঠ, এই বিয়ে থেকে মুক্তি চাচ্ছে? আসমা রহমানের চোখে মুখে বিস্ময়ের ছটা। মুখের ভাব দেখে মনে হচ্ছে বহু বছরে পুরনো কোনো সত্য উদ্ঘাটন হচ্ছে। আসলে কি সত্য? মাহাদি শাশুড়ির দিকে মাথা এগিয়ে বলল, মা, নায়রা কি আপনার সাথে ডিভোর্স কিংবা তালাক নিয়ে আলোচনা করেছিল? আসমা রহমান কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো, যেন চৈতন্য হারিয়েছে কিংবা অলৌকিক কিছু শুনেছে। মাহাদি খানিকটা মজা করেই বলল, আপনি কি ভয় পাচ্ছেন আমাকে? একটু ভয় পাবেন না মা, আমি আপনাকে অনুমতি দিচ্ছি, সব সত্য বলুন। নিহিতা জানুক তার বোন কত অসুখী ছিল, কি পরিমাণ অত্যাচার সহ্য করেছে। নায়রা বলতো সে এখানে আসলে রাতে আপনার সাথে ঘুমোতো। সেই হিসেবে নায়রার শরীরে আমার করা আঘাতের চিহ্ন আপনার দেখার কথা। কখন কখন হাত তুলেছি, কোথায় মেরে দাগ বসিয়েছি, সব বলবেন নিহিতাকে। সে এখন ছোট নেই, এসব কথা তাকে বলেই যায়। সব শোনার পর যদি আমার নামে মামলা করতে চায় আমাকে জানাবেন, আমি নিজে নিহিতাকে থানায় নিয়ে যাব। মাহাদির কথা শেষে রুমে ঢুকে গেল। মনের শরীরে পাতলা চাদর দিয়ে আলো নিভিয়ে আসলো মাহাদি। ছেলের পাশে শুতেই সে প্রশ্ন করে বসলো, বাবা, আম্মু কি তোমার সামনে বোরকা পরে আসতো? চাদরের এক প্রান্ত নিজের শরীরে টেনে নিয়ে বলল, হ্যাঁ। মন বাবার দিকে চেপে আসলো। কৌতূহল পূর্ণ কণ্ঠে বলল, তার মানে তুমিও আম্মুকে দেখোনি? দেখেছি। কিভাবে? খালামণি যে বললো বোরকা পরলে ছেলেরা মুখ দেখতে পারে না। ভার্সিটির মধ্যে অসাবধানে নায়রার হিজাব খুলে যাওয়ায় দৃশ্যটি মাহাদির চোখে ভেসে উঠল। সেটা লুকিয়ে বলল, বিয়ে করলে দেখা যায়। বিয়ে কি বাবা? মাহাদির ছেলের কৌতূহলপনা মুখখানায় চুমে খেল। দ্রুত কিছু চিন্তা করলো। বিয়ে হলো একটা মেয়েকে পরিপূর্ণ দেখার বৈধ অধিকার। বুকের মধ্যে জমে থাকা ভালোবাসা, তার সাথে বিনিময়ের বৈধ সুযোগ, তাকে খুশি রাখার দায়িত্ব নেওয়া। মন চুপ করে থাকলে মাহাদি হতাশ হলো। বুঝতে পারলো সহজ করে বলতে গিয়ে কঠিন ও খাপ ছাড়া উত্তর দিয়েছে। নিজেই লজ্জিত হলো। ছেলে বুঝবে এমন একটা উত্তর খুঁজতে মস্তিষ্ক হাতড়ে বেড়ালো। বেশ কিছুক্ষণ পর বলল, বিয়ে হলো বিশ্বাস। বিশ্বাস? হ্যাঁ, বিয়ে করলে ছেলে মেয়ে থাকে না,
স্বামী স্ত্রী হয়ে যায়। স্ত্রীর নিকট স্বামী খুব বিশ্বস্তবান, সেজন্য স্ত্রীর মুখ দেখার অনুমতি পায় স্বামী। মন আবারও চুপ হয়ে গেল। মাহাদিও সন্দেহে পড়ল। নিজের দেওয়া উত্তরটা মনে মনে কয়েকবার উচ্চারণ করে বোঝার চেষ্টা করতেই ছেলে বুঝতে পারবে কিনা। সেই সময় মন আগ্রহ নিয়ে বলল, তাহলে কি আমি সবাইকে বিয়ে করেছি? ছেলের কথা শুনে মাহাদির চোখ কপালে। বিস্ময় নিয়ে শুধালো,